আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের অনেকেই জানতে চেয়েছেন আমি কেমন আছি? ফয়জুর রহমান আদিল, কিশোরগঞ্জ, পাকুন্দিয়া। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা জানতে চেয়েছেন সব ঠিক আছে। আমার মেয়ে ভালো আছে, আমি ভালো আছি। আ দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। এক ভাই কমেন্ট করছেন আর্মেনিয়া থেকে। আর্মেনিয়া কি আমাদের মানুষ আছে বাংলাদেশের? আর্মেনিয়া থেকে দেখছেন কে? মানিনুর পাহাড়, কারো নাম হয়। আর্মেনিয়া থেকে যে ভাই দেখছেন, কত বছর আছেন আর্মেনিয়াতে? কেমন? অবশ্যই জানাবেন। দর্শক, চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বসছি আজকে। আপনাদেরকে আজকে দুর্দান্ত কিছু খবর দিতে পারবো আশা করি। আ আপনারা কি ইরানের খবর আরো দেখতে চান কিনা? নাকি আমরা প্রসঙ্গ পরিবর্তন করব সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ১ম যে গুরুত্বপূর্ণ খবর, মুজতফা খামেনি অবশেষে পৃথিবীকে আবারও একটা কাঁপুনি দিল তার একটা স্টেটমেন্ট দিয়ে, এক বক্তব্যে। আমেরিকা সহ পুরো মধ্যপ্রাচ্য বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, মার্কিন একটি রণতরী পালিয়ে গেল না ফেরত গেল? যেটি এসছিল ইরানকে ধ্বংস করতে সেটি এখন নাকি নিজেই ব্যর্থ হয়ে চলে যাচ্ছে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন উপস্থিতি বাড়ছে, যুদ্ধের প্রস্তুতি পাশাপাশি ইরান যেকোনো সময় আমেরিকার ওয়ারশিপে আক্রমণ চালাবার ঘোষণা দিয়েছে। ৪ নম্বর গুরুত্বপূর্ণ খবর, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বিদায় নিতে হচ্ছে এবং ইরান বলেছে মধ্যপ্রাচ্যকে পাক করা হবে আমেরিকা মুক্ত করে। চলুন আপনাদেরকে আমি এই গুরুত্বপূর্ণ খবরগুলো দেব, পাশাপাশি ইমরান খানের খবরটাও দিতে চাই। ১ম এ আমি ইমরান খানের খবর দিয়ে চলে যাব ইরান আমেরিকা প্রসঙ্গে। পাকিস্তানের এই মুহূর্তে যতগুলো জরিপ হয়েছে প্রত্যেকটি জরিপে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম ইমরান খান। সর্বশেষ যে জরিপটি হয়েছিল সেখানে ইমরান খানের জনপ্রিয়তা ছিল ৮০% এর উপরে এবং ইমরান খান সর্বশেষ যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে ইমরান খানের দল পিটিআই একাই ২০০ আসন লাভ করেছে, যেটা পুলিং রেজাল্ট অনুযায়ী, ডিসি অফিসের না। অর্থাৎ ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী এটা হলো রাইট, যেটাকে বলে ফ্রম 45। কিন্তু ইমরান খান ক্ষমতার বাইরে আছেন কারণ এস্টাবলিশমেন্ট ইমরানকে ক্ষমতায় বসতে দেয়নি। সবসময় এস্টাবলিশমেন্ট তার পুতুলকে ক্ষমতায় বসায়, যাকে দিয়ে রাষ্ট্র কন্ট্রোল করা যায়, লুটপাট করা যায়, তাদের ইচ্ছা বাস্তবায়ন করা যায়। এটা বাংলাদেশেও হয়। বাংলাদেশের জনগণের ভোটে খুব কমই নির্বাচিত হয়। হয় ওই দেশ যা চায় আর আমাদের দেশের এস্টাবলিশমেন্ট যা চায়। এটা বাংলাদেশের সচেতন মহল মোটামুটি ভালো করে জানেন। তো ইমরান খানকে নিয়ে একের পর এক অ্যাডভেঞ্চার করে আসিম মনির। ১ম এ কামার জাভেদ বাজওয়া, তারপর আসে আসিম মনির। যার সেনা চাকরি, সেনাবাহিনীর চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। তারপরও সে ৪-৫ দিন এক্সটেনশন অতিরিক্ত নওয়াজ শরীফের কাছ থেকে নিয়ে তিনি এই পদে, সেনাপ্রধান পদের জন্য নওয়াজ শরীফের মূল্যায়ন নেন এবং পরবর্তী তিনি, যেহেতু নওয়াজ শরীফের দল ক্ষমতায় বসে, ইমরানকে হটিয়ে অবৈধ পথে কামার জাভেদ বাজওয়ার হাত ধরে পরে তিনি সেনাপ্রধান হন। এরপর সবকিছু তার কুক্ষিগত করে তিনি এখন ফিল্ড মার্শাল এবং পাকিস্তান চলছে আসিম মনিরের ইশারায় সবকিছু। শাহবাজ শরীফ পুতুল প্রধানমন্ত্রী, একেবারে পুতুল। অনেক দেশে পুতুল প্রধানমন্ত্রী থাকে। কখনো দেখবেন কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী থাকে একজন নামমাত্র। আবার কোনো দেশে দেখবেন যে অমুক ব্যক্তি প্রধানমন্ত্রী, এরকম অনেক দেশে থাকে। তো পুতুল প্রধানমন্ত্রী শব্দটা এখন আমরা আমাদের আশপাশে অনেক জায়গায় দেখি। তো পাকিস্তানের ক্ষেত্রেও এরকম আছে যে আসিম মনিরই কার্যত রাষ্ট্রের সব। শাহবাজ শরীফ পুতুল প্রধানমন্ত্রী। তো ইমরানের এই জনপ্রিয়তায় তিনি ঈর্ষান্বিত হন এবং তিনি বুঝতে পারছেন যে ইমরানকে কোনো প্রকার ছাড় দিলে ইমরান তাদেরকে ছাড়বে না এবং পাকিস্তানের এস্টাবলিশমেন্টের দুর্নীতি বন্ধ করে ফেলবে, তাদেরকে গলা টিপে ধরবে। তাই ইমরানকে যেকোনোভাবে শেষ করতে হবে, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে হবে, তাকে অবৈধভাবে জেলে ঢুকানো হয়। তিনি আজ কত বছর, পাকিস্তানের শেষ যে নির্বাচনটি হয়েছে তার আগ থেকে তিনি জেলে, এখনো জেলে আছেন এবং এই মুহূর্তে তাকে কারো সাথে দেখা করতে দেয়া হয় না। তো আজকে
সলমন সফদর নামে একজন আইনজীবী, ইমরান খানের একজন আইনজীবী তার সাথে দেখা করার সুযোগ পান এবং তিনি ইমরান খানের যে শারীরিক অবস্থা দেখেছেন তার একটা বর্ণনা তুলে দিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম সেটা প্রচার করেছে। সেখানে বলা হয়েছে যে ইমরান খানের একটি চোখ অন্ধ হয়ে গেছে। তিনি সেই চোখে দেখছেন না। ইমরান খান তার আইনজীবীকে বলেছেন, "আমি আমার এই চোখটিতে কিছু দেখতে পাচ্ছি না।" পাশাপাশি তার স্ত্রী বুশরা বিবিরও চোখের সমস্যা দেখা দিয়েছে এবং ইমরানকে জেলে বিনা চিকিৎসায় রাখা হয়েছে। তার উপর প্রচুর টর্চার হচ্ছে মেন্টালি, শারীরিক বিভিন্নভাবে। কিন্তু ইমরানকে ছাড়া হবে না কারণ ইমরান খান এস্টাবলিশমেন্টের সাথে আতাত করবে না। এস্টাবলিশমেন্টের অনুরোধ রাখবে না। ইমরান খান আসলে একটা বোকা মানুষ। অনেকে বিদেশ থেকে এস্টাবলিশমেন্টের আ কি বলবো? আবদার রক্ষা করে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, রাষ্ট্রপতি হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যায়। কিন্তু ইমরান খান তার দেশের জন্য, জনগণের জন্য তিনি জেলখানায় আছেন আজকে ৩-৪ বছরের উপরে। তারপর তিনি ক্রমান্বয়ে অসুস্থ হতে, হতে মৃত্যুর দিকে যাচ্ছেন। তার একটা চোখ বিনা চিকিৎসায় অন্ধ হয়ে যাচ্ছে। তারপরও তিনি বলছেন মৃত্যু পর্যন্ত ওয়েট করবেন কারাগারে। এই জাতির বা এই দেশের বিজয়ের যে লড়াইটা তিনি করছিলেন, মুক্তির যে আন্দোলনটা করছেন, এখান থেকে তিনি ফিরে যাবেন না। পৃথিবীতে এরকম ২ জন, ৩ জনের নাম আমি বলতে পারি যারা আপসহীন নেতৃত্ব দিয়েছেন। নেলসন ম্যান্ডেলা, বেগম খালেদা জিয়া আর পাকিস্তানের ইমরান খান। খালেদা জিয়া এতটা আপসহীন ছিলেন যে ক্রমান্বয়ে তাকে মানে স্লো পয়জনিং করে আস্তে, আস্তে মৃত্যুর দিকে পাঠানো হয়েছে। তিনি আতাত করেননি। তার দল এখন আতাত করছে বিভিন্ন স্বার্থের জন্য বা আমি জানি না, শোনা যাচ্ছে এরকম বা তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে যে তারা কোনো, কোনো জায়গার সাথে আতাত করে হয়তোবা রাষ্ট্র চালাচ্ছে বা ক্ষমতা ধরে রেখেছে বা ব্লা, ব্লা, ব্লা। কিন্তু খালেদা জিয়ার যে চরিত্রটি ছিল সেটা ছিল আসলে আপসহীন। যেটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে এই চরিত্রের নেতা বা নেত্রী এর আগে কেউ দেখেনি। এবং পাকিস্তান দেখল ইমরান খান নামক একজন নেতাকে যিনি ক্রিকেটের মাঠ থেকে এসে পৃথিবী জয় করার স্বপ্ন দেখেছিলেন। পাকিস্তানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নদ্রষ্টাকে এখন কারাগারে মৃত্যুর অপেক্ষায় থাকতে হয়েছে। আর পাকিস্তানের তেহরিক ইনসাফ হলো বিএনপির মতো। অর্থাৎ আন্দোলনের ডাক দিয়ে কেউ ফোন আর চালু রাখে না, সব ফোন বন্ধ রাখে। বেগম খালেদা জিয়া আমাকে একবার বলেছিলেন তার একটা ওয়ান টু ওয়ান বৈঠকে, মার্চ ফর ডেমোক্রেসি সহ কয়েকটা আন্দোলনে যখন সরকার পতনের প্রচেষ্টা বিএনপি বা ৪ দলীয় জোট বা ২০ দলীয় জোট বড়, বড় আন্দোলন তৈরি করে। আন্দোলনের দিন কোনো নেতার ফোন আর মানে চালু থাকে না, সব ফোন বন্ধ হয়ে যায়। তো পিটিআইর অবস্থাটা এরকম হয়ে গেছে। পিটিআই আন্দোলনের ঘোষণা দিয়ে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। মাঠে শুধু কর্মীরাই থাকে। তো ইমরান খানের পিটিআই আসলে অনেক নির্যাতনও সহ্য করেছে। তবে কর্মীরাই সেটাই করেছে। কর্মীরা অনেক জীবনও দিয়েছে ইমরান খানের জন্য। তো সেই ইমরান খান এখন অন্ধ হয়ে গেছে। এটা আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার। পিটিআইকে এই মুহূর্তে যদি রাজপথে নেমে একটা আন্দোলন করে এস্টাবলিশমেন্টের পতন ঘটাতে না পারে বা এস্টাবলিশমেন্টেরকে বাধ্য করতে না পারে ইমরানকে মুক্তির জন্য, মনে রাখবেন পাকিস্তান আরো কয়েকশো বছরের জন্য কি বলবো অন্ধত্বের দিকে চলে যাবে। এই পাকিস্তানের মুক্তি অসম্ভব বলে মনে হচ্ছে। যেটা বাংলাদেশের ছাত্র জনতা দেখাতে পেরেছে সেটা পাকিস্তান দেখাতে পারছে না। এটা পাকিস্তানের জন্য সবচেয়ে লজ্জার এবং কি বলবো কলঙ্কের। আসেন আমরা ইমরান খান খবর তো পেলেন, এবার আমরা আমেরিকা ইরানের খবরে চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ইরানে আক্রমণের জন্য ডার্ক ঈগল নামে সবচেয়ে ভয়ংকর মিসাইল কল করেছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে ডার্ক ঈগল এই মিসাইলটি ব্যবহারের জন্য তিনি মধ্যপ্রাচ্যে এই হাইপারসনিক মিসাইলটিকে আনছেন। এটি খুব ভয়ংকর একটি মিসাইল। এটার অনেক বর্ণনা আমি দেখলাম আজকে ওয়েবসাইটে বসে। তার মানে আমেরিকা ইরানের সাথে একটা বড় গেইমে নামার চেষ্টা করছে। আমেরিকার সামনে আর কোনো পথ খোলা নেই। পাশাপাশি ট্রাম্প নতুন করে আরেকটি ট্রুথ সোশ্যালে হুমকি দিয়েছে ইরানকে। তিনি এখন অনেকটা বলা যায় যে Facebook, YouTube, Twitter এ আমরা একে অপরের সমালোচনা করি না বা হুমকি দেই না? ট্রাম্প এখন বাস্তবে কিছু করতে না পেরে চলে গেছে ট্রুথ সোশ্যাল। এটি তার নিজের একটি সোশ্যাল মিডিয়া। তো সেখানে তিনি আমেরিকাকে বার্তা দেন। সে প্রতিদিনই নানান রকম ছবি আপলোড করেন। গ্রাফিক্স বা এআই ব্যবহার করে ছবিগুলো বানান। কখনো M4 রাইফেল হাতে নিয়ে দাঁড়ান, কখনো এটা করেন, ওটা করেন, করে নিজেকে একটু হিরো প্রচারের জন্য তিনি এই কাজগুলো করেন। সিনেমা-টিনেমা হয়তো একটু বেশি দেখেন হলিউডের না। আমার মনে হয় তিনি শাকিব খানের ছবি বেশি দেখেন ডোনাল্ড ট্রাম্প। ওকে। তো ডোনাল্ড ট্রাম্প নতুন আরেকটি
মানে সোশ্যাল মিডিয়াতে তার পোস্ট এসছে, সেখানে লেখা আছে, দ্য স্টর্ম ইজ কামিং, দ্য স্টর্ম ইজ কামিং, অর্থাৎ তুফান আসছে। মানে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ইরানকে বোঝাচ্ছেন, আমেরিকার তুফান আসছে, ইরান তুমি সতর্ক হও, তোমাকে সেই তুফান ভাসিয়ে নিয়ে যাবে, এমন তুফান আসছে। এর আগে বলছিল নো মোর গাইস, আপনি শুনেছেন তো, যে তিনি সেখানে বলেছিলেন যে আমি যতটা ভালো দেখছেন ততটা ভালো না, খারাপ মানুষ হয়ে ইরানকে কিছু দেখাবেন, তার একটা M4 রাইফেল হাতে নিয়ে। এবার তিনি বলছেন কি, দ্য স্টর্ম ইজ কামিং, তুফান আসছে। সেই তুফান ইরান ভাসবে কি ভাসবে না, সেটারও ইরান জবাব দিয়ে দিয়েছে। ইরানের নেতা মুস্তফা কামিনী বেঁচে আছেন না মরে গেছেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে মার্কিন গণমাধ্যমে। এবার তিনি আরেকটি বার্তা পাঠিয়েছেন বিশ্বের কাছে, তার জাতির কাছে এবং আমেরিকার উদ্দেশ্য করে, গালফ কান্ট্রির উদ্দেশ্য করে, সবাইকে উদ্দেশ্য করে। যখন ইরানের সাথে আমেরিকার বৈঠকটি হলো, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে এবং ইরানের রাষ্ট্রদূতের সাথে রাশিয়ার, মানে দুটো দেখা হয়েছে দুটো বৈঠকের পর, কোনো একটা অদৃশ্য কারণে ইরান খোলস থেকে বেরিয়ে আসছে। ইরান এখন নিজেই ধমকি দিচ্ছে আক্রমণ করার। এতদিন ধমকি দিত না, এতদিন তারা খুব ব্যালেন্স করে কথা বলতো, আক্রমণাত্মক কথা বলতো ট্রাম্প, আর ইরান বলতো গঠনমূলক এবং ধৈর্যের সাথে। কিন্তু এখন ইরান নিজেই ট্রাম্পের চেয়ে বড় অ্যাটাকিং মুডে কথা বলছে। তো এর আগে বলেছে যে কোনো সময় ইরান হরমুজে মার্কিন নেভিকে কবর দেবে, বা তাদের মিসাইল বা ড্রোন যে কোনো সময় অ্যাটাক বা স্ট্রাইক শুরু করবে। এবার মুস্তফা খামেনি যে বক্তব্যটি দিয়েছে সেটি হলো যে 1000 কিলোমিটার দূর থেকে কোনো লোভী গোষ্ঠী এই অঞ্চলে আসবে আর এই অঞ্চলের শান্তি নষ্ট করে আমাদেরকে বিভাজিত করবে, আমাদের ঐক্য নষ্ট করবে, আমরা তাদেরকে পানিতে ডুবিয়ে মারব। 1000 মাইল দূর থেকে কে আসছে? মধ্যপ্রাচ্যে আমেরিকা। তারা গালফ কান্ট্রিতে এসছে, মূলত তারা অর্থ লুট করতে আসছে এবং পেট্রো ডলার পকেটে ভরে তারা আমেরিকাকে উপরে নিচ্ছে। মুসলিম দেশগুলো গরিব হচ্ছে আর এই দেশগুলো ধনী থেকে ধনী হচ্ছে, কারণ আমাদের রাষ্ট্রগুলোতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এখান থেকে লুট করে, আমাদের দেশের যুদ্ধ ছড়িয়ে দিয়ে প্রাকৃতিক সম্পদ লুট করে, আমাদের দেশের তেল সম্পদ, মানে আমাদের মানে আরবের কথা বলছে, আর আমাদের দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এখান থেকে যা পায় লুটপাট করে চলে যায়। আমাদের নেতাদের অবৈধ টাকাগুলো তাদের ব্যাংকে রাখার সুযোগ করে দিয়ে তারা কোটিপতি হয় আর আমরা ফকির হই। আমাদের রিজার্ভ শূন্য, তাদের রিজার্ভ থাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। কিন্তু আমাদের নেতারাই এই দেশের ওইসব লোকদেরকে তারা আবার নেতা বানায় যারা চুরি করতে পারে। সৎ লোকদের কখনো দেখবেন ভারত, আমেরিকা বা উন্নত দেশগুলোর নেতা বানাবে না। তারা সবসময় খোঁজে চোরদের। বাংলাদেশের বা পাকিস্তানের এস্টাবলিশমেন্ট দেখবেন সবসময় লুটেরাদের নেতা বানায়। কারণ এইসব ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে তাদের সুবিধা হয় লুটপাট করতে। ধরেন ইমরানকে কেন পাকিস্তানের এস্টাবলিশমেন্ট পছন্দ করে না? কারণ ইমরান খান নির্ভেজাল লোক এবং দুর্নীতি করতে দেয় না কাউকে। তার ৩.৫ বছরে তিনি দুর্নীতির গলা টিপে ধরেছিলেন। এই সময় আর্মিরাও খুব বেশি সুবিধা করতে পারেনি লুটপাটে। এখন কি হয়? এখন যারা ক্ষমতায় বসছেন তারা অবৈধ। তো অবৈধরা তো কাউকে বৈধতা দিতে পারে না বা কাউকে অবৈধ বলতে পারে না। এই সুযোগে পাকিস্তানের জেনারেলরা যার মতো পারছে লুট করছে। একদিকে সরকার লুট করছে, একদিকে আর্মিরা লুট করছে। একে অপরই ভাগে যোগে লুটপাট করছে। এই টাকাগুলো তারা কি পাকিস্তানে রাখছে না, তারা আমেরিকায় পাঠায়। তো বাংলাদেশে গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার, যেটাই বলি, যেই কদিনের জন্য ক্ষমতায় বসতে হাজার না লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। এই টাকাগুলো বিদেশের ব্যাংকে রাখার জন্য তারা অনেক ধনী হয়েছে। আর আমাদের টাকা চলে যাওয়ার কারণে আমরা গরিব হয়ে গেছি। সোজা বাক্য। আর এই নেতাদের চেয়ে বড় দোষ কাদের জানেন? আমাদের ভোটারদের। নির্বাচনের আগে অমুক ভাই, তমুক ভাই ৫০০ টাকা দেয়, ১,০০০ টাকা দেয়, মারি ভোটটা। এরপরে গলায় পাড়া দিয়ে, আমাদের গলার উপরে পাড়া দিয়ে তারা হাজার কোটি টাকা নিয়ে চলে যায়। আমাদের ঘাড়ে ঋণের বোঝা রেখে। আমরা জনগণ বুঝি না কে সৎ, কে অসৎ। দেই ভোট। কারণ টেন্ডারবাজি তো আমি করব। কয়জন লোক টেন্ডারবাজি করে? কয়জন লোক নেতার বা রাজনীতি করে সুবিধা পায়? অথচ অধিকাংশ মানুষ আবেগে ভুল জায়গায় ভোট দেয়। এখন বিষয়টা তৈরি হচ্ছে এরকম যে কি বলে, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পর মুস্তফা খামেনি যে বক্তব্যটি দিলেন একদম কড়া বার্তায়।
যে 1000 কিলোমিটার দূর থেকে কেউ এসে আরবে, গালফে বা আমাদের এই অঞ্চলে অস্থিরতা তৈরি করবে আর পকেট ভরে চলে যাবে, তাদেরকে এখন আমরা পানিতে ডুবিয়ে মারব। মানে আমেরিকাকে বলছে। বলছে যারা এই অঞ্চলে ব্লকেড তৈরি করেছে, তারা কদিন পর লেজ গুটিয়ে পালাবে। মানে আমেরিকার ওয়ারশিপকে উদ্দেশ্য করে বলছে। এবং এই দুনিয়া তাকিয়ে দেখবে আমেরিকার পরাজয়। এবং তাদেরকে সব রকমভাবে ব্যর্থ করা হয়েছে। বাকি সময়টুকু তাদেরকে ব্যর্থ করে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করা হবে। মানে এখান থেকে তাদেরকে বিদায় করা হবে। ইরান আমেরিকাকে এখান থেকে বিদায় করবে। এবং বলছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকা আর থাকতে পারবে না। এবং মধ্যপ্রাচ্যকে, আরবকে পাপ মুক্ত করা হবে আমেরিকার বিদায়ের মাধ্যমে। এই শব্দটা একদম মুস্তাফা খামেনি স্প্রেডলি বলছে। মধ্যপ্রাচ্যকে পাপ মুক্ত করা হবে। পাপ মুক্ত করা হবে আমেরিকাকে এখান থেকে বিদায় করে। তাহলে এই বক্তব্যে পুরো পৃথিবী কেঁপে উঠছে এবং বলছে হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের হাতেই থাকবে। আমেরিকা যা খুশি করুক, যত পারুক অ্যাটাক করুক, যত কিছু করুক, হরমুজ প্রণালী আর কারো কন্ট্রোলে যাবে না। এটা ইরানের হাতেই থাকবে। এটা এখন এই অঞ্চলের সম্পদ। পাশাপাশি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছে, আপনারা নিরাপত্তার জন্য তাদেরকে ডেকে এনেছেন, তারা তো খাল কেটে কুমির এনেছেন। আপনারা আমাদের ভাই। আমরা শত শত বছর একসাথে আছি। আমরা একসাথে থাকবো। আমরা একসাথে শুধু থাকবো না, ভাই হয়ে থাকবো। আপনাদের নিরাপত্তার জন্য ইরান যা খুশি, যা কিছু করার সব করবে। আপনারা ভাববেন না ইরান আপনাদের উপর কোনো হামলা চালাবে বা কোনো আক্রমণ করবে বা আপনাদের সম্পদের প্রতি ইরানের কোনো লোভ আছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আরবকে বলছে যে আপনারা আমাদের ভাই। ধর্মমতে এবং সবকিছুর দিক থেকে আপনারা আমাদের ভাই। আপনারা আমাদের বিশ্বাস করেন। আপনারা ওদেরকে আর এই অঞ্চলে স্থান দিয়ে এই অঞ্চলকে বিভাজিত করবেন না। আমাদের মধ্যে ফাটল ধরাবেন না। আপনাদের জন্য আমাদের বার্তা হলো, আপনারা যেভাবে চান মধ্যপ্রাচ্যকে সাজানো হবে, কিন্তু আমেরিকা মুক্ত করতে হবে। যদি আপনারা এ অঞ্চলে আমেরিকাকে মুক্ত না করেন বা আমেরিকাকে এখান থেকে না খেদান, তাহলে আপনাদের অস্তিত্ব রাখবো না। একদম ডাইরেক্ট মুস্তাফা খামেনির বক্তব্য। এই অঞ্চলে আপনাদেরকে থাকতে হলে অবশ্যই আমেরিকাকে তাড়িয়ে থাকতে হবে। আমেরিকাকে সঙ্গে নিয়ে থাকতে পারবেন না। এবং এই অঞ্চলে নিরাপত্তা আপনাদেরকে ইরান দেবে। প্রয়োজনে অন্য কেউ দেবে, কিন্তু আমেরিকা নয়। অর্থাৎ আরবদের নিরাপত্তা, যে আরবরা ইরানের ভয়ে আমেরিকাকে ডেকেছে, সেই ইরান এখন বলছে যে তোমাদেরকে আমরা নিরাপত্তা দিব, ইরান নিরাপত্তা দেবে। আগলে রাখবে ইরান। কিন্তু আমেরিকা থাকতে পারবে না। আর যদি আমেরিকাকে রাখতে চাও, তাহলে তোমাদের থাকা হবে না। তোমাদের অবস্থা আরো করুণ হয়ে যাবে। তোমরা এখন সিদ্ধান্ত নাও কি করবা। কি বার্তা দিয়েছে মুস্তাফা খামেনি বুঝতে পেরেছেন? এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্টেট একদম খোলামেলা বলেছে, এই অঞ্চলের সকল অশান্তির কারণ হলো ওই দেশটি। এই অঞ্চলে শান্তির কোনো কিচ্ছু মানে অশান্তির কিছু ঘটেনি। তারা যুদ্ধ শুরু করলো। তারা আমাদের সুপ্রিম লিডারকে মারলো, আমাদের বড় বড় নেতাদের মারলো, কমান্ডারদের মারলো, আমাদের সেনা বড় বড় কর্তাদের মারলো। আমরা প্রত্যুত্তর দিয়েছি, আমরা যুদ্ধ ছড়াইনি। এখন আমাদের যেটা করার সেটা আমরা করব। আমরা আর আমেরিকাকে কোনো প্রকার তোয়াক্কা করি না। আর কিছু করার নেই। আহ আমরা আর মুস্তফা খামেনি এবং মাসুদ পেজেশকিয়ান দুজনই বলছি, আমরা আমেরিকাকে আর কোনো প্রকার ছাড় দেব না। আমেরিকা যা খুশি করতে পারে, তাদের জন্য আমাদের সকল রাস্তা বন্ধ। এবং এতদিন তারা বলছিল যে আমাদের দাবি এটা, এটা, এটা। এখন ইরানের মূল একটি দাবি, আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। ট্রাম্প ও সান মাইনকে চিবা। এতদিন তো হরমুজ প্রণালীর ইস্যু, নিষেধাজ্ঞার ইস্যু, এটা ইস্যু, ওটা ইস্যু। এখন ইরানের মূল দাবি একটি, আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। এখানে আমেরিকা থাকতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন হঠাৎ করে ইরান এত হার্ড লাইনে গেল কেন? ইরানের সাথে রাশিয়ার কোনো কঠিন আলাপ হয়ে গেছে এবং ইরানকে নেপথ্যে সাহায্যকারী দেশ চীন এবং রাশিয়া বিশেষ কোনো সিগন্যাল দিয়েছে, এটি ধারণা করা হচ্ছে। এবং এই যুদ্ধে প্রয়োজনে তারা সরাসরি জড়াতে পারে বা সব রকম সহযোগিতা দিয়ে দাঁড়াতে পারে। এই অবস্থায় ইরান আমেরিকাকে আর ছাড় দেবে না। ইরান বলে দিয়েছে, মুস্তফা খামেনি স্পষ্ট করে বলেছে, আমেরিকার চ্যাপ্টার ক্লোজ। বুঝছেন আপনারা এখন খেলা কোন দিকে যাচ্ছে? আমেরিকার চ্যাপ্টার ক্লোজ। এবং এই লাইভ আপাতত ক্লোজ। আল্লাহ হাফেজ।